নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের আবার স্বাগত জানাই। এবার আপনাদের একটা চমৎকার জিনিস আমি উপহার দিতে যাচ্ছি। গতকাল আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ডক্টর শঙ্কর নাথকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে তিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে কী বলেছিলেন, তারপর তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতে উদ্যোগী হয়েছিলেন ইত্যাদি এবং ইত্যাদি সবই আমি বলেছি। বুঝতে পারছি এটা বোধহয় এই শিক্ষক অধ্যাপক মহলে, বিশেষ করে বর্ধমানে তো বটেই, বেশ একটা সাড়া ফেলেছে। তারই পরিপ্রেক্ষিতে আমার একজন খুব প্রিয় সহকর্মী সুজয় চক্রবর্তী, যে সাধারণত বিজ্ঞান বিষয়েই সাংবাদিকতা করতে ভালোবাসে এবং শঙ্করবাবুর সঙ্গে তার অন্তরঙ্গ পরিচয় আছে, অতএব আমার সঙ্গে আগে সে কথা বলে। আমি বলি, দেখ, তুই তোর মতো করে যা যা তোর জিজ্ঞাসা আছে তুই ওনার কাছে জিজ্ঞেস কর, রেকর্ড কর, আমি ওনার বক্তব্য অবিকৃতভাবে নিশ্চয়ই প্রকাশ করব। তারই পরিপ্রেক্ষিতে সুজয় ডক্টর নাথের সঙ্গে দীর্ঘ প্রায় 40-42 মিনিট কথা বলেন। আজকে যদি আমি পুরোটাই দেখাতে যাই তাহলে আর কিছু করা হবে না বলে আমি এই দুটোকে দুটো খণ্ডে বিভক্ত করে দিচ্ছি। আজকে মোটামুটি থাকবে তার ওই শোভনদেব সংক্রান্ত ব্যাপারে তার আত্মপক্ষ সমর্থন এবং আরও কিছু কথা, এবং তিনি আমাকে, আমি জার্নালিস্ট কিনা এসব নানা রকমের ভালো ভালো কথা বলেছেন এবং বলেছেন ওম প্রকাশ মিশ্র তার টাকা খেয়ে নাকি আমি তার বিরুদ্ধে কোনো এক সময় কোনো একটা কেলেঙ্কারির কথা লিখেছিলাম। সেসব যাই হোক, এ ব্যাপারে আমার যা বক্তব্য সেটা আমি আগামীকাল আপনারা ওনার কথা সম্পূর্ণ শুনে নেওয়ার পর আমি যদি আদৌ কিছু বলার উচিত বলে মনে করি বলবো। আপাতত আপনারা সাক্ষাৎকারটা শুনুন। অতি চমৎকার সাক্ষাৎকার নিয়েছেন আমারই সহকর্মী সুজয় চক্রবর্তী। উল্টো দিকে আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শঙ্কর নাথ। শঙ্করদা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, দাদার মতন একেবারে, এবং আপনাকে তো আমি আজ বলেছিনি না, কতদিন কত বিপদে আমাকে হেল্প করেছেন আপনি শঙ্করদা। আমি সুজয় বলছি, বুঝতে পারছেন তো, সুজয় চক্রবর্তী। হ্যাঁ বুঝতে পারছি। বলছি, আপনাকে নিয়ে একটা ভিডিও করেছেন সুমনদা, তাতে দেখছি অবশ্যই সুমনকে আপনারা কি জার্নালিস্ট বলেন নাকি? না, আমি 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 না, আমি সেটা বলছি না শঙ্করদা, কিন্তু বিষয় হচ্ছে সেটা, আপনি তো একটা পণ্ডিত মানুষ, আপনি তো আপনি সবাই জানে আপনি ভাটনগর সিলেকশন কমিটির মেম্বার ছিলেন এবং আপনি নিজে ভাটনগর পেয়েছেন দীর্ঘদিন। আপনি একাডেমিক স্টেচার আপনার কোথায়, আপনি আপনি নিজেই আমাকে বলেছেন যে আপনারা যা স্টাডি করেন সিপি রাজেন্দ্রন গ্রুপ তার উল্টো স্টাডিটা করতে চায়। আপনাদের মেলাইন করবার জন্য আপনি আলাস্কায় কাজ করেছেন, একজন আর্থকুয়েকের উপর একজন স্পেশালিস্ট, আপনি একজন জিওফিজিসিস্ট, আপনি আইআইটিতে দীর্ঘদিন একটা দাপটের সঙ্গে কাজ করেছেন, এবং আপনি তো দাপট, আপনি আমাকে অনেক সময় ভুল কপি হলে পরিষ্কার ফোনে গালাগালিও করে দিয়েছেন। আপনি কি বলতে চাইছেন? সুমন আমি সেটা বলছি না, কিন্তু শুনুন, আপনি আমার কথা শুনুন। হ্যাঁ, আমি যখন অফারটা পেলাম, আমার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বিশ্বভারতী। হ্যাঁ,
আপনি তো আমাকে বলেছিলেন, এটা আপনি আমাকে 18 সালে বলেছিলেন। না না, আমার বলার দরকার ছিল না তো, ওটা তো পেপার টেপারে সোজা বেরিয়ে গেছিল। আমি তো আর নিজের ধার্য তো আর নিজে সেটাই না, সেটা আপনি জানেন। জানি তো। আরে শঙ্করদা, আপনি আমাকে নিজে বলেছিলেন আপনার বিশ্বভারতীর হওয়ার কথা। না না, আমি বলবো কি, আমার দুবার হওয়ার কথা ছিল। যাই হোক, হ্যাঁ। সব কাজ করে, যাই হোক, এর মধ্যে অনেক পয়সা করি, ব্যাপার স্যাপার অনেক কিছুই আছে। হ্যাঁ। তো হয়ে আলটিমেটলি যে লোকটি এলো সে তো কিছুই করছে না, যার আগেরটাও তাই হয়েছে, আগেরটা তো একেবারে একেবারে। এবং দুটো লোকই বিশ্বভারতীর দুটো লোকই ছিল স্ক্যান্ডালাস লোক, ছিল স্ক্যান্ডালাস। হ্যাঁ। তো এখন যেটা সিচুয়েশন হচ্ছে, যখন আমি অফারটা পেলাম বর্তমানের, হ্যাঁ। তখন এই সুমন চট্টোপাধ্যায় হ্যাঁ। হঠাৎ আমাকে একজন বললো যে একটা ইউটিউব চ্যানেল, আপনাকে চ্যানেলের লিঙ্ক পাঠাচ্ছি, একটু দেখে নেবেন। হ্যাঁ। ওটা কি ছিল জানেন? ওটা যে ছিল, আপনিও দেখেছেন, ওটা যে ছিল যে এইখানে বর্ধমান ইউনিভার্সিটি যে 2 কোটি টাকা নষ্ট হয়েছিল ওই সময়। হ্যাঁ। হ্যাঁ। বর্ধমান ইউনিভার্সিটিতে 2 কোটি টাকার ফ্রড হয়েছিল, সেটা সবাই জানে, সারা প্রত্যেক লোকই জানে। এবং এটাতে আমাদের ফাইন্যান্স অফিসার এবং রেজিস্ট্রার তখন প্রেসিডেন্ট, ভিসি সবাই ইনভলভ ছিল। ও সুমন কি লিখলো জানেন? সুমন এই ওমপ্রকাশ মিশ্রর কাছ থেকে পয়সা নিল। পয়সা নিয়ে সুমন লিখলো যে আমি IIT খড়গপুরে 2 কোটি টাকার ফ্রড করে ওখান থেকে পালিয়ে এসে বর্ধমানে বসি। এটা কি কখনো হয়? আপনি কোথাও ফ্রড করে এসে অন্য জায়গায় এসে ঢুকে জয়েন করবেন কি করে? আর এটাও ও তো জানে যে আমাদের সিলেকশনটা সুপ্রিম কোর্ট মনিটর সিলেকশন। আমাদের সিলেকশন মমতা ব্যানার্জি করেনি, আমাদের সিলেকশন গভর্নর করেনি, আমাদের সিলেকশন করেছে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ছিলেন ইউ ললিত। আপনি জানেন তো এটা? হ্যাঁ। 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 সেটা জানেন তো আপনি? আমাদের সিলেকশনটা এরা সিলেকশন নয়। আমাদের প্রতিটি 36টা ইউনিভার্সিটি, প্রতিটি ইউনিভার্সিটির যে কমিটি, তাতে চেয়ারপারসন ছিলেন ইউ ললিত। এবং প্রত্যেকটা কমিটিতে সব কেউকেটা সব এক্সপার্ট ছিলেন। আর আপনার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে তো প্রশ্ন তোলার কেউ নেই। আমার তো 6টাতেই হয়ে গেছে, আমি 6টা অ্যাপ্লাই করেছিলাম, 6টাতেই আমার নাম উঠেছিল, 6টাতেই। এবং শেষ পর্যন্ত 6টার মধ্যে তো আর 6টায় আমি যাব না, আমাকে একটাই দেবে। এবং প্রোটোকল কি ছিল আপনিও জানেন, যে ইউ ললিতের যে কমিটি, তারা একটা প্যানেল বানাবে আউট অফ 3 পার্সন। এবং 3 জনের যে প্যানেল বানাবে সেটা চলে যাবে চিফ মিনিস্টারের কাছে, এবং চিফ মিনিস্টার এখান থেকে একজনকে টিক মারবেন। এবং আপনি আমাকে শঙ্করদা, আপনি আমাকে ভিসি হওয়ার আগে আমার কথাটা শুনে নিন আগে, তারপর আপনার কথা শুনবো আমি। তো তারপরে একজনকে টিক মারবেন, এবং টিক মারার পরে সেটা চলে যাবে চ্যান্সেলরের কাছে। এবং চ্যান্সেলর সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। এবং উনি আমাদের প্রথম যে 6টা লিস্ট, 6টা ফাইল গেল, 6টা ফাইল যেটা চিফ মিনিস্টার যেটাকে টিক মারলেন, আমাদের গভর্নর স্যার সে 6টাকেই স্বীকৃতি দিলেন। তার মানে আমরা সুপ্রিম কোর্ট মনিটরড, সুপ্রিম কোর্ট সিলেক্টেড, চিফ মিনিস্টার অ্যাপ্রুভড, এবং গভর্নর অ্যাপ্রুভড, ভাইস চ্যান্সেলর আমরা পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর 6 জন। এই 6 জনের মধ্যে এই 6 জনে যে আপনারা হয়েছিলেন সেই সময়, সেই 6 জনের মধ্যে সায়েন্সের আপনি একমাত্র ছিলেন, এটা আমাকে আপনি বলেছিলেন সেই সময়। আমি ছিলাম IIT থেকে, আমি একমাত্র ছিলাম, এটা বলেছি আপনাকে। IIT থেকে আমি একমাত্র ছিলাম। এবং কল্যাণীতে জয়েন করছি, কল্লোল থেকে যাদবপুর থেকে এসছে। তারপরে রূপ কুমার চলে গেল বাঁকুড়া। তারপরে আমাদের ফিজিক্স থেকে, বর্ধমান ইউনিভার্সিটির ফিজিক্স থেকে পবিত্র চক্রবর্তী জয়েন করলো, সিধু কানু। তারপরে ইয়েতে গেল, আপনার রানী রাসমণিতে গেল অমিয় কুমার। তো এখন এদের মধ্যে আমি একমাত্র ভারতের অ্যাওয়ার্ডি, এবং আমি আমার প্রথম
ফাইলটা যেটা সই হয়, হ্যাঁ, এটা আমাকে বলেছিলেন আপনি। হ্যাঁ, যে আপনাকে ব্রাত্য বসু মন্ত্রী আপনাকে ডেকে বলেছিলেন যে ম্যাডাম আপনার ফাইলটাই প্রথম সই করেছেন, আপনি আমাকে এটা বলেছিলেন সেই সময়। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি শুনেছিলাম যে উনি প্রথম যে ফাইলটা তুলেছিলেন সেটা হচ্ছে আমার ফাইল। হ্যাঁ। এবং আমি আই এম অনলি আইআইটিয়ান তাকে এই স্টেট ইউনিভার্সিটিতে প্রথম অ্যাপয়েন্ট করা হয়। আমাদের গভর্নর ডেকেছিলেন 6 জনকে, হ্যাঁ। আমরা তিনজন গিয়েছিলাম, আমি কল্লোল এবং রূপকুমার, আমরা 3 জন গভর্নরের সঙ্গে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ। এবং দেখা করার পরেই রাত্রেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট অর্ডার ইস্যু হয়ে যায় এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করে বিকাশ ভবনে জানিয়ে দিই। এবং জানিয়ে দেওয়ার পরে আমরা এও জানিয়ে দিই যে আমরা কবে অ্যাপ্রক্সিমেটলি কবে নাগাদ জয়েন করব। এইবার তো আপনি জানেন, তারপরে তো গল্পটা শেষ হয়নি। 36টা ফাইলের মধ্যে আমাদের 6টা হলো, তারপরে গ্যাপে আবার 6টা হলো, এখনো পর্যন্ত প্রায় 13-14টা ফাইল মানে ইউনিভার্সিটি বাকি। এটা সুপ্রিম কোর্ট ইভেন লটারিতে পর্যন্ত গেল এবং চিফ মিনিস্টার যেটা অ্যাকসেপ্ট করছেন, অ্যাপ্রুভ করছেন, গভর্নর সেটা পছন্দ হচ্ছে না। গভর্নর যেটা যে অ্যাপ্রুভ করতে বলছেন সেটা চিফ মিনিস্টার করছেন না। এখান থেকেই গন্ডগোলের সৃষ্টি আরম্ভ হচ্ছে গন্ডগোলের। সেজন্য ঘটছে কি, এই যে যারা করতে পারছে না, যেমন ওম প্রকাশ মিশ্র, আপনি তো ওম প্রকাশ মিশ্র হচ্ছে কংগ্রেসের লোক, সে পাল্টি খেয়ে চলে এলো তৃণমূলে, এসে ম্যাডাম মমতা ব্যানার্জির এগেনস্টে লড়লো, ইলেকশন হেরে গেল, জামানত বাজেয়াপ্ত হয়ে গেল, হয়ে গিয়ে সে একদম আবার ও তৃণমূলে জয়েন করে গেল। নর্থ বেঙ্গলে ওকে পাঠালো তৃণমূল পাঠিয়েছে, গভর্নর পাঠায়নি, কিন্তু তৃণমূল পাঠিয়েছে। সে ওখানে গিয়ে ঘটনা করলো, ওইটুকু সময়ের মধ্যেই ফ্রড করে যা তা করার করলো। কিন্তু সে কিন্তু এখন তৃণমূলে রয়ে গেছে, সে তো তৃণমূলে রয়ে গেছে এখন নর্থ বেঙ্গলে। হ্যাঁ, কিন্তু তৃণমূলের মধ্যে, দলটার মধ্যেই সে রয়ে গেছে। হ্যাঁ, ওম প্রকাশ এখনো তৃণমূল দলটার মধ্যেই রয়ে গেছে, ওই ঘাপলা করার পরেও কিন্তু রয়ে গেছে। রয়ে তো যাবেই, ও আর কোথায় যাবে? এখন তো বিজেপিতে যাবে না। এই শঙ্কর দা, আমি এই যে আপনি শঙ্কর দা, এই যে বলিষ্ঠ ভাবে আপনি কথাটা বললেন যে ওরা কোথায় যাবে, আমি এই বলিষ্ঠ শঙ্কর দাকেই চিনি, যিনি একটা সময় আমাকে ফোনে বলেছেন যে মমতা যে রাজনীতিটা করছে, পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা হচ্ছে সেটা ভুল রাজনীতি, অশিক্ষার রাজনীতি। সেই সঠিক কথা। এবং আজও আপনি যে কথাটা বলছেন যে তৃণমূল ছাড়া ওম প্রকাশ মিশ্র যাবেটা কোথায়, মানে আমি বলছি শঙ্কর দাস, সেই জায়গাটা থেকে আপনার মধ্যে যে একটা মানে খুব বলিষ্ঠ চাঁচা ছোলা, আমাকেও ফোনে ভুল হলে গালাগালি দিয়েছেন, কিন্তু শিখিয়েছেন, সেটা আমার পক্ষে কাজে লেগেছে। শঙ্কর দাস সেই মানুষটাকে একটা না, কিন্তু শঙ্কর দাস, হ্যাঁ, আপনি এই যে সুমন চট্টোপাধ্যায়, প্রথমে আমি ওকে চিনিও না। হ্যাঁ, আমি অনেস্টলি আপনাদের জার্নালিজমের জগতে আমি আপনাকে চিনি। আমি ওই ঘোষ দস্তিদার, আমাদের পিএইচডি কমপ্লিট করলেন, তারপরে এবং ওনার সঙ্গে আমার ভীষণ ঘনিষ্ঠতা ছিল। উনি মানে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে উনি কভারেজ দিয়েছেন। এবং তো আপনাদের সঙ্গে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা আছে এবং এখনো আছে, আরো অনেকের সঙ্গেই আছে, এই সময়ে ওই যে কি নাম ওই ছেলেটির, আজকাল ছিল, তারপরে এই সময় এলো, এখন আবার ইউটিউব চ্যানেলে চলে গেছে। তো এখন এদেরকে চিনি আমি, এই সুমন চট্টোপাধ্যায়কে চিনি না। এর সঙ্গে আমার কোনো এর কোনো পরিচয় আমি জানি না, একে আমি চিনি না, এর সঙ্গে জীবনে উনি আনন্দবাজারের এক্সিকিউটিভ এডিটর ছিলেন এবং তারপরে এই সময়ের সম্পাদক ছিলেন এই সময় কাল। যাই হোক, আমি আমার সঙ্গে কোনোদিন না কোনো কথাবার্তা হয়েছে
না কোনো আলাপ আলোচনা হয়েছে না না কোনো উনি চাকরি না উনি তো রাজনৈতিক সংবাদদাতা, সুতরাং উনি হ্যাঁ হ্যাঁ পেছনে লেগেছেন কেন সেটা জিজ্ঞেস করুন না। না উনি একটা ভিডিও পেয়েছেন, উনি নাকি ভিডিও পেয়েছেন এবং সেই ভিডিওটা সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে, সেখানে দেখা যাচ্ছে আপনি শোভনদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, শোভনদেব চট্টোপাধ্যায়। না শোভনদেব চট্টোপাধ্যায়, এটা বাজে কথা, শোভনদেব চট্টোপাধ্যায় কারো প্রণাম নেয় না। দেখুন, ঠিক এর পরেই তিনি শোভনদেব প্রসঙ্গে চলে যান। শোভনদেব সম্পর্কে তিনি কি বলেছেন সেটা শোনার আগে আমি আপনাদের ঠিক ভিডিওতে কি দেখিয়েছিলাম সেটা আরেকবার আপনাদের স্মৃতি উস্কে দেওয়ার জন্য দেখিয়ে দিতে চাই, যাতে ঘটনা এবং এই সংক্রান্ত উপাচার্যের বিবরণ এই দুয়ের মধ্যে কোথায় ফারাক আছে বা কি চেষ্টা এর পিছনে লুক্কায়িত আছে সেটা যাতে আপনারাই বুঝতে পারেন। জবাব যা দেওয়ার আগামীকাল বাকি অংশটা প্রচার করে তারপরে আমি দেব, মন দিয়ে দেখুন। কোনো অল্টারনেটিভ নেই, হবে না। এবং এই মঞ্চে আমরা সকলে একসঙ্গে উপস্থিত হয়েছি। শ্যামাদা সবাইকে একসঙ্গে আমাদের এক জায়গায় নিয়ে এসেছেন এবং সব থেকে বড় জিনিস যেটা আমার, যেটা সব থেকে বড় পাওনা, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার কোনোদিন কোনো উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি স্যার। দেখুন, আমার পরিবারের সব শিক্ষক, আমার বাবা ছিলেন শিক্ষক, আমার স্ত্রী শিক্ষিকা ছিলেন এবং তৃণমূলের যে শিক্ষা সেল তার প্রথম চেয়ারপারসন আমার স্ত্রী শিক্ষিকা। আমার বৌমা কলেজে পড়ান, আমার শিক্ষকদের প্রতি ভয়ঙ্কর শ্রদ্ধা। আমি যদি কোনো শিক্ষকের প্রণাম নিই না সহজে, ওই জন্য করিনি আপনি হাত জোর করে বললি। হ্যাঁ, আমি ওই জন্য ওই সময় করিনি। হাত জোর করে বললেন, ঠিক আছে, আশীর্বাদ করুন যাতে আমরা দেশের সেবা করতে পারি, সারা বিশ্বে আমাদের দেশকে তুলে ধরতে পারি। সুমনদেব চট্টোপাধ্যায় কারো পায়ে ধরে বা হাত দিয়ে প্রণাম গ্রহণ করেন না, কারণ ওনার বাবা মা দুজনেই খুব গুণী পণ্ডিত ছিলেন, শিক্ষক ছিলেন এবং উনি স্পেশালি মানে যারা শিক্ষক, আমাদের মতন যারা শিক্ষক, ইভেন স্কুল শিক্ষক, উনি কোন শিক্ষকের পায়ে হাত দিয়ে প্রমাণ গ্রহণ করেন না। উনি খালি রাজনৈতিক এই যে প্রমাণগুলো আছে, রাজনৈতিক নেতা, মন্ত্রী, রাজনৈতিক মন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা, রাজনৈতিক কতগুলো দালাল, এরা তো এরা দেখেই প্রণাম করে ফেলে। তো উনি আমাদের প্রণাম গ্রহণ করে। আমি শুধু ওনাকে বলেছিলাম আমাদের কর্মচারীর মঞ্চে ওই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছিল, তো যেহেতু আমি ভাইস চ্যান্সেলর, আমার এটা কর্তব্য যে গিয়ে দেখা যে সব সুস্থভাবে হচ্ছে কিনা। আফটার অল ব্লাড ডোনেশন কখন একটা মেডিকেল কোনো একটা যদি ইস্যু হয়ে যায় তখন সবাই তো উনি জানেন পর্যন্ত। আমি আমার রেজিস্ট্রার এবং আমার যে সায়েন্সের দিন তিনি তারাও একসঙ্গে ছিলেন, আমরা একসঙ্গেই যাই, গিয়ে ওদেরকে দেখা সাক্ষাৎ দেখি সবাই ঠিকঠাক আছে। তারপরে যখন ফিরবো তখন আমাকে বললেন, আমাদের ওখানকার যে কাউন্সিলর উনি বললেন যে মন্ত্রী ঢুকছেন এবং আপনি যখন এসেই গেছেন ওনাকে একটু অভিবাদন, একটু অভ্যর্থনা দিন। আপনি ভাইস চ্যান্সেলর হিসেবে আমার কর্তব্য, উনি যেহেতু আমাদের রাজ্য সরকার, আমি তো রাজ্য সরকারের ইউনিভার্সিটিতে চাকরি করি,
হ্যাঁ। আর উনি আমাদের রাজ্য সরকারের এক কৃষি মন্ত্রী এবং যথেষ্ট বর্ষিয়ান একজন নেতা। হ্যাঁ। তো ওনার 89 বছর বয়স হয়ে গেছে। শোভন বাবুর, হ্যাঁ, শোভন বাবু, হ্যাঁ। তো আমি ওনাকে যখন আসেন ওনাকে আমি মানে যেভাবে আমরা সবাইকে নমস্কার করি সেভাবেই নমস্কার করি হ্যাঁ। এবং ওনাকে অভ্যর্থনা দিয়ে আসার জন্য, এবং যেহেতু উনি আমার ইউনিভার্সিটি এসেছেন আমি সেই জন্য ওনাকে অভ্যর্থনা দিয়েছি। ওই IUNTC-র ইয়েতে গেছে বলে আমি দিইনি। আচ্ছা। আচ্ছা, এখন আচ্ছা, শোভন দেবের পরিবারের সঙ্গে কি আপনার কোনোদিন এর আগে আপনি যে বললেন? পরিচয় নেই, ও, পরিচয় নেই। আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর কোনো পরিচয় নেই, অত ঘনিষ্ঠ পরিচয় আমার নেই। আমি আর সুমনদেব চট্টোপাধ্যায়কে আমি নাম শুনেছি, কখনো টেলিভিশনে দেখেছি, কিন্তু এত কাছে থেকে তো কখনো দেখিনি। এত বর্ষিয়ান একজন নেতা। মানে আপনি অভ্যর্থনা দিয়েছিলেন বর্ধমান দক্ষিণের যিনি বিধায়ক, ওই খোকন দাস নাকি, ওনার অনুরোধেই দিয়ে? হ্যাঁ, অনুরোধেই আমি ওনাকে অভ্যর্থনা দিই, যেহেতু উনি আমার ইউনিভার্সিটিতে গেছেন এবং আমি ইউনিভার্সিটির কর্ণধার। আমার এটা আমার মানে প্রোটোকলের মধ্যে পড়ে। একদম 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 আমি করেছি, এবং করার পরে আমাকে ওরা বললো স্যার মঞ্চে উঠে 2-4 কথা বলবেন। মঞ্চে যখন উঠেছি, ওঠার পরে আমি ওনাকে বলেছি যে আপনি এত বর্ষিয়ান নেতা, এখানে আপনার যা বিস্তৃতি বা রাজনৈতিক বিস্তৃতি, তাতে আপনাকে দেখে যে কেউ পায়ে ধরে প্রণাম করতে চাইবে। আচ্ছা। তো উনি বললেন, হ্যাঁ, উনি তখন বললেন দেখুন কি ভালো মানুষ। উনি বললেন যে না, যেহেতু আমি বললাম যে হ্যাঁ আপনি তো সবাই আপনাকে প্রণাম করছে, আমার ভালো লাগলো তো, এবং আপনাকে দেখে যে কেউ প্রণাম করতে চাইবে এমন বর্ষিয়ান নেতা আপনি, 89 বছর বয়স, আপনার একটা রাজনৈতিক বিস্তৃত আপনার একটা কেরিয়ার, তো এবং আপনার যা নাম শুনেছি এবং আপনার সম্বন্ধে যা শুনেছি সেটা কিন্তু ওনাকে তো বলতে পারি না যে আপনার সম্বন্ধে আমি শুনেছি আপনি পরাপের ধন, এটা বলা যায় না। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, ওনার সম্বন্ধে আপনি কি কোনোদিন শুনেছি যে উনি কার কাছ থেকে টাকা নিয়েছে আপনার কিছু? না, শুনিনি। এত পরিষ্কার পরিচ্ছন্ন বর্ষিয়ান একজন নেতা দেখে আপনাকে সবাই শ্রদ্ধার সঙ্গে প্রণাম করতে চাইবে। উনি বললেন যে হ্যাঁ করে, সবাই করে, কিন্তু আমি সবার প্রণাম গ্রহণ করি না। যেমন আপনাদের প্রণাম আমি কোনোদিন গ্রহণ করব না, কারণ আমার মা বাবা দুজনেই শিক্ষক ছিলেন। আমার বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন। আমি সেজন্য শিক্ষকদের প্রণাম গ্রহণ করি না। তখন আমি ওনাকে করজোরে প্রণাম করি, উনিও করজোরে আমাকে আমার প্রণাম ফিরিয়ে দেন। কারণ আমিও তো একজন প্রতিষ্ঠিত অবশ্যই আপনার, এবং অবশ্যই একজন প্রতিষ্ঠিত শিক্ষাবিদ এবং বিজ্ঞানী। উনি দেখুন উনি একজন শিক্ষক ফ্যামিলি থেকে এসেছেন এবং একজন শিক্ষাবিদের সঙ্গে কথা হচ্ছে, এর থেকে আর কি হবে বলুন? আমি তো ওখানে তো আমি এও বলেছি যে এটাতে যেন রাজনীতি না আসে। এটা বলেছেন? হ্যাঁ, আমি বলেছি, আমি খোকন বাবুকে বলেছি যে যদি রাজনীতি আসে তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মঞ্চ ত্যাগ করে চলে যাব। এটা বলেছিলেন একদম? একদম পরিষ্কার। এখন দাদা এই জিনিসগুলো তো আসবে না, যত নোংরামো হবে, নোংরামো করবে, কারণ আমাদের ওখানে বুটা আছে, আপনি জানেন সিপিএমের বুটা। ওখানে সমস্ত শিক্ষকের মধ্যে 90% শিক্ষক হচ্ছে বুটার বুটার মেম্বার, বুঝতে পেরেছেন? এবং সেই বুটা দেখুন, এই বুটা হচ্ছে সিপিএম এর একটা গ্রুপ। সিপিএম একটা অ্যাসেম্বলিতে, আমি ওদের একটা কথা বলেছিলাম, একবার আমার সঙ্গে এসেছিল আমাকে রিপ্রেজেন্টেশন দিতে। আমি বললাম দেখো আপনাদের কিন্তু এইসব করা সাধে না। যে পার্টি 34 বছর ধরে রাজত্ব করলো, পশ্চিমবঙ্গে কোনো কলকারখানা তৈরি করেনি, কোনো রাজ্যের কোনো উন্নতি করেনি,
এবং আজকে আপনারা অ্যাসেম্বলিতে শূন্য স্থান দখল করে বসে আছেন। হ্যাঁ তো আপনাদের এখানে এসে এসব করা সাজে না, এবং আপনারা আমাকে কখনোই বলবেন না। হ্যাঁ ওরা আমাকে বললো আপনি তৃণমূলের দালাল। আমি বললো সাবধান, এটা একবার বলেছেন, দ্বিতীয়বার বললে কিন্তু আমি আপনাদের আমার অফিসে চেম্বারে ঢুকতে দেবো না।